নীল চোখের ডাক্তার কেমন আছেন? হুম হুম। রিদম ব্যস্ত হয়ে উত্তর দেয়, ভালো আছি। তোমরা কেন এখানে এসেছো? আপনার সাথে কথা। প্রিয়াকে কথা বলার সুযোগ না দিয়ে তিশা উত্তর দিল, আপনাকে বিরক্ত করতে। রিদম গলা ছেড়ে কাশ দিয়ে বলল, আমি ব্যস্ত আছি। রিদম ব্যস্ত পায়ে বের হয়ে গেল। তিশা তার পেছনে পেছনে গেল। রিদম বিরক্ত স্বরে, এইসব কি হচ্ছে? তিশা থেমে গেল, আর এক কদমও এগোল না। আশা ক্ষুব্ধ স্বরে জলিলের সাথে কথা বলছে। তার গলার স্বর বাড়ি পেরিয়ে রাস্তা থেকে শোনা যাচ্ছে। পূর্ণা তার গলা শুনে ঘাট থেকে ছুটে এসে বারান্দায় দাঁড়ায়। পূর্ণার তো বিয়ে ভেঙেছে, এই পোড়া কপাল নিয়ে সারা জীবন কি আমার ঘাড়ের ওপর বসে বসে খাবে? তাহলে পূর্ণা কোথায় যাবে নিজের বাসা ছেড়ে? বলল জলিল। তুমি তো নিজে আর কখনো রোজগার করতে পারবে না। আমি তোমাদের বাপ মেয়েকে বসে বসে খাওয়াতে পারবো না। আজ থেকে একজন খেতে পাবে, তুমি, হয়তো তুমি, না হয় পূর্ণা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জলিল। পূর্ণা ঘরে প্রবেশ না করে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে চলে গেল ঘাটে। শূন্যে তাকিয়ে বলছে, ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দিন, সব কিছু সহ্য করার ক্ষমতা দিন, এত বেশি ধৈর্য দিন যে কারো কথায় আমার অন্তরে ব্যথিত না হয়। পায়ের শব্দ শুনে তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকায় পূর্ণা। জলিল ধীর পায়ে সিঁড়ি পেয়ে পূর্ণার পাশে এসে বসে। দুই হাত দিয়ে চোখ মুছে মৃদু হাসি দিয়ে পূর্ণা বলল, বাবা তুমি এসেছো? হাসি দিয়ে কি নিজের কষ্ট লুকাতে চাইছো? আমি তো তোমার চোখের ভাষা বুঝি মা। আমার মেয়েটা একদম ভালো নেই। জলিলের দু হাত মুঠো করে আঁকড়ে ধরে পূর্ণা। আমি ঠিক আছি বাবা, আমার জীবনে যা কিছু ঘটেছে তা নিয়ে কোনো অভিযোগ নেই। শোনো বাবা, প্রতিটা খারাপের মাঝেই ভালো থাকে। এই বিয়ে ভাঙার পেছনে ভালো রয়েছে। হয়তো সে আমার জন্য উত্তম জীবনসঙ্গী ছিল না, মহান রব আমাকে উত্তম কিছু দান করবে ইনশাআল্লাহ। মা, আমার তোমাকে যত দেখি অবাক হই। বাবা আমি এখান থেকে চলে যাব, আমাকে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তুমি কোথায় যাবে মা? ডাক্তার সাহেব বলেছে আমার মায়ের বোন আয়েশা খালা, সে শান্তিনগর থাকে, আমি তার কাছে যাব। আয়শা তোমার মাকে খুব ভালোবাসতো, অচেনা শহর কিভাবে থাকবে? তোমার পূর্ণা ঠিক সামলে নিবে। শীতকালে শিশির ভেজা সকাল, ঘন কুয়াশায় চেয়ে গেছে চারিপাশ। হাড় কাঁপানো শীত, ঠান্ডা হাওয়া বইছে। সকালের লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে। পূর্ণা প্রস্তুতি শেষ শুরু হওয়ার অপেক্ষায়। নিজের জন্মভূমি, ভিটে মাটি, ভালোবাসার ভাই বোন, প্রাণের চেয়ে প্রিয় বাবাকে ছেড়ে যেতে তার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তবুও তাকে যেতে তো হবেই। বারান্দার চেয়ারে বসে আছে জলিল, গোপনে কাঁদছে। কারো উপস্থিতি টের পেয়ে হাত দিয়ে চোখ মুছে ফেলে স্বাভাবিক হয়ে। কিন্তু পূর্ণার চোখে ফাঁকি দেওয়া মুশকিল। বাবার পায়ের কাছে বসে কোলে মাথা রেখে পূর্ণা, তুমি কি কাঁদছো বাবা? না মা, আমি বুঝতে পারি বাবা, কেন না, এই বিচ্ছেদ খুব শীঘ্রই শেষ হবে। আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। পূর্ণা, তোমার প্রতিটা কথাই আমি নতুন করে বাঁচার শক্তি পাই। তুমি আমার শক্তি মা। বাবা আমাকে কথা দাও, নিজের যত্ন নিবে, কাঁদবে না, আমার জন্য কষ্ট পাবে না। জলিল পূর্ণার দিকে তাকিয়ে, শোনো মেয়ে, আমাকে নিয়ে চিন্তা করবে না। তুমি কখনো কারো কথায় থেমে যাবে না, সাহস নিয়ে সংগ্রাম করে এগিয়ে যাবে। মনে রেখো পূর্ণা, কিছু মানুষ আছে যারা অন্য মানুষের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। পূর্ণার হঠাৎ মনে পড়ে সাইদের সেই কথা। যদি কেউ তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে বুঝে নিও সে তোমাকে হিংসে করে। পূর্ণার হাত দুটো মুঠো হয়ে আঁকড়ে ধরে চুমন করে জলিল। আমার মেয়ে তোমাকে অনেক মনে পড়বে। আমারও বাবা। বিকেলে আকন দুপুর লঞ্চ ঘাটে শেখ বাড়ির সবাই পূর্ণাকে বিদায় জানাতে হালুকা নদী ছদ্মনাম পাশে দাঁড়িয়ে বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠলেন জলিল। প্রাণপ্রিয় মেয়েকে বিদায় জানাতে তার কষ্টেই বুক ফেটে যাচ্ছে। প্রিয়া তিশা তার ভাইয়া পূর্ণাকে জড়িয়ে ধরে কাঁদছে। আপা আমাদের ছেড়ে যেও না, তোমাকে ছেড়ে থাকবো কিভাবে? আপা যেও না। প্রিয়া হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আবার কবে তোমাকে দেখতে পাবো? প্রিয়ার দিকে তাকিয়ে পূর্ণা বলল, আমার লক্ষ্মী বোন, বাবা আর ভাইদের তোমার কাছে আমানত রেখে যাচ্ছি, তাদের দেখে রাখবে, ভাইদের ভালোবাসা দিবে, ওদের কষ্ট পেতে দিবে না। পূর্ণা তিশার দিকে তাকিয়ে,
যতদিন এইখানে থাকবি বাবাকে দেখে রাখিস। ঠিক আছে। জলিল পূর্ণার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিয়ে বলল, সাবধানে থাকবে, নিজের যত্ন নেবে, ঠিকমতো খাবে। তুমি কাঁদছো কেন বাবা? না না, আমি কাঁদছি না। বলেই কান্নায় বেগ বেড়ে যায়। অন্যদিকে 3 ভাই বোন কেঁদেই চলেছে। পূর্ণা বলল, আর কেঁদো না বাবা, তুমি এমনিতেই অনেক অসুস্থ। জলিল নিজেকে নিয়ন্ত্রণ করলো, চেষ্টা করছে আর কি, কিন্তু পারছে না। সাবধানে যাবি। রিদম বাবা, তোমরা যাও, দেরি হয়ে যাচ্ছে। রিদমও পূর্ণার সাথে যাবে শান্তিনগর পর্যন্ত, এগিয়ে দিয়ে আসবে। তিশাই বিষয়টা বিরক্ত বোধ করলেও তবে মুখে প্রকাশ করলো না। পূর্ণার চোখ দুটো চারিদিকে আশাকে খুঁজছে, মনে মনে ভাবছে, আমি তো চলে যাচ্ছি, সে তো আমাকে বিদায় দিতে আসতে পারত। আমাকে সে এত ঘৃণা করে, আসলেই কি সৎমা কখনো আপন হয় না? রিদম ব্যাগ নিয়ে লঞ্চে উঠে যায়। পূর্ণা এক পা রাখতেই বুকের ভিতরে কেমন চিনচিন ব্যথা অনুভব হয়। পেছনে ঘুরে দৌড়ে বাবাকে বলে ছুটে এসে জড়িয়ে ধরলো। বাবা বলে ছুটে এসে জড়িয়ে ধরলো। জলিল শক্ত করে 2 হাত দিয়ে আঁকড়ে ধরলো মেয়েকে। পূর্ণা কাঁদছে। বিদায় মুহূর্তে আজাদ মেম্বারের আগমন। তাকে দেখে হতভম্ব হয়ে যায় জলিল। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জলিলের দিকে। পূর্ণা দুজনের দিকে তাকালো। আজাদ মেম্বার কাঁপা কাঁপা স্বরে বলল, আমার বুঝতে পারছো, মেয়ে দূরে গেলে বাবাদের কত কষ্ট হয়। 17 বছর আগেও আমার এমনই লেগেছিল। পূর্ণা সালাম করলো আজাদ মেম্বারকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অনেক বড় হও বোন। মনে রেখো, গ্রামে তুমি প্রথম মেয়ে যে পড়ালেখার জন্য অন্য শহরে যাচ্ছ। সবার মুখ রেখো। জলিলকে সালাম করে বলল, তুমি চোখের জল মুছো বাবা, আমাদের আবার দেখা হবে। পূর্ণা লঞ্চে উঠে গেল। এক দৃষ্টিতে জলিলের দিকে তাকিয়ে আছে। জলিলও তাকিয়ে আছে। কেবিন নাম্বার 7। রিদম ও পূর্ণা কেবিনে প্রবেশ করলো। পূর্ণার পরনও ছিল কালো বোরখা। পূর্ণা বলল, আর মানুষ কোথায়? রিদম উত্তর দিল, এটা আমাদের কেবিন, তুমি আর আমি যাব। এত টাকা খরচ করার দরকার ছিল না। কি করব? তোমার নানার আদেশ, তার সুন্দরী নাতনিকে যেন অন্য কেউ না দেখে। পূর্ণা মৃদু হেসে, এইটা বেশি হয়ে গেল। তুমি অস্বস্তি বোধ করলে আমি বাইরে যাচ্ছি। না না, অসুবিধা নেই, আপনি বসতে পারেন। আপনি আমাকে আয়েশা খালার বাসায় দিয়ে আসবেন। না, আমি তোমাকে শান্তিনগরের ঘাটে দিয়ে আসবো। ওইখান থেকে আয়শা খালার লোক এসে তোমাকে নিয়ে যাবে। কতক্ষণ লাগবে? আধা ঘন্টা প্রায়। পূর্ণা মৃদু হেসে বলল, ডাক্তার সাহেব, আমার বোন তিশা কিন্তু আপনাকে পছন্দ করে। যার খুশি পছন্দ করতে পারে, আমি এক পূর্ণে আসক্ত। কথা শুনে চমকে উঠে পূর্ণা। নিজেকে অপরাধী মনে হচ্ছে। তার হাসিমাখা মুখটা মলিন হয়ে যায় মুহূর্তে। পূর্ণা বলল, অস্থির লাগছে, চলুন বাইরে যাই। চলো। হালকনিতে ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে পূর্ণার মুখ। এক প্রশান্তি অনুভব করছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে চারিপাশে। অন্ধকার হয়ে আসছে। শান্তিনগর লঞ্চ ঘাটে নামে পূর্ণা ও রিদম। পূর্ণার নেকআপ দিয়ে মুখ ঢাকা, তার কাজল কালো চোখ দুটো দেখা যাচ্ছে। একটা ফাঁকা জায়গায় দাঁড়ায় তারা। রিদম তার চোখ দুটো চারপাশে একজনকে খুঁজছে। রোগীর অপারেশন আছে, তাই তাকে এক্ষুনি ফিরতে হবে। এদিকে পূর্ণাকে একা ছেড়েও তো যেতে পারবে না সে। চিন্তিত অবস্থায় চারিদিকে বারবার তাকাচ্ছে রিদম। পূর্ণ বলল, ডাক্তার সাহেব, আপনি চলে যান, আমি অপেক্ষা করছি। সে আসলে আমি যেতে পারবো। সে না আসা পর্যন্ত আমি থাকছি পূর্ণা। রোগীর অপারেশন জরুরি, সময় মতো না করলে বিপদ হতে পারে। আপনি যান, নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে পূর্ণা, তুমি সাবধানে থেকো, আর যা বলেছি মাথায় রাখবে, কোনো ভুল করবে না। আসছি পূর্ণা। রিদম লঞ্চে উঠে যায়। পূর্ণা তাকে হাত নাড়িয়ে বিদায় জানায়। পূর্ণা বিশাল বড় এক বটগাছের নিচে টেবিলের উপরে বসে অপেক্ষা করতে থাকে সেই মেয়েটার জন্য। রিদম যার বর্ণনা দিয়েছে তাকে দেখলেই হয়তো চিনতে পারবে। সাথে আয়েশা খালার সম্পর্কে অনেক কথা বলেছে। তাকে দেখার কৌতূহল যেন জন্মে আছে। কখন দেখবে তার আয়েশা খালাকে? ভাবতে ভাবতে পূর্ণার চোখ যায় কিছুটা দূরে নদীর কিনারায় একটা ছোট্ট ছাদখোলা ভাঙা বিল্ডিংয়ের উপরে। 3 জন ছেলে, 2 জন লম্বা, 1 জন খাটো। একজন ফর্সা ছেলের হাতে রক্তমাখা ছুরি একটা মেয়েকে ধরে রেখেছে। কয়েকজন মেয়েটার পেটে লাথি মারে। মেয়েটা ছিটকে নদীতে পড়ে যায়। এক বিকট শব্দ করে নদীর পানি শূন্য দিয়ে উঠে যায়। পূর্ণা আ করে চিৎকার করে হাত থেকে ব্যাগ পড়ে যায়। ছেলেগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে বলল, এই মেয়েকে ধর, সব দেখে নিয়েছে।
তারা দৌড়ে পূর্ণার দিকে ছুটে আসে। পূর্ণা ছুটতে থাকে। পূর্ণা ক্লান্ত হয়ে ঠপাট করে বসে পড়ে। যেদিকে তাকায় 2 তলা 3 তলা বিল্ডিং, মানুষের কোলাহল কম। এ কোন এক জগতে চলে আসলো পূর্ণা। এই শান্তিনগরে শান্তি নেই, এসেই খুনাখুনির সাক্ষী হতে হয়। পায়ের শব্দ শুনতে পেয়ে রাস্তার অন্য পাশের গলিতে দালানের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে পূর্ণা, আর মিনমিন করে দোয়া ইউনুস পড়ছে। একটু দৌড়েই একজন আরেকজনকে বলছে, মেয়েটাকে পেয়েছিস? না, পাইনি। সে সব দেখে ফেলেছে, তাকে মারতে হবে, না হলে সারা জীবন আমাদের জেলে থাকতে হবে। ফর্সা ছেলেটা বলল, তোদের ফাঁসি হবে। তোরা কেন জবাকে মারতে গেলি? ক্ষিপ্ত স্বরে, যা খোঁজ, ওই মেয়েকে খুঁজে বের কর। পূর্ণা তাদের কথোপকথনে বুঝতে পারে যে মেয়েটাকে খুন করেছে তার নাম জবা। পূর্ণা দেয়ালের পাশ থেকে আর চোখে দেখে 2 জন চলে গেছে। একজন সুদর্শন যুবক, লম্বা সুগঠিত শরীর, ফর্সা স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, প্রশস্ত বুক, চওড়া পিঠ, চাপ দাড়ি, দেখতে রাগী। ছেলেটা ঘাড় ঘুরে দেয়ালের দিকে তাকাতেই পূর্ণা চোখ সরিয়ে নেয়। ছেলেটা টিপটিপ পায়ে খুব সাবধানে এগিয়ে যায় পূর্ণার দিকে। পূর্ণা দৌড় দিতে যাবে, ছেলেটা পিছনে এসে দাঁড়িয়ে বলল, থামো, ক্লান্ত করে দিয়েছো, আর দৌড়াবে না। এই জন্য মেয়ে মানুষ পছন্দ না। শুধু শুধু দৌড় দিচ্ছ, আমাদের হাত থেকে পালাতে পারবে না। পূর্ণার বুক ধকপক ধকপক করছে, পা থরথর করে কাঁপছে। হয়েছে, কাঁপাকাঁপি বন্ধ করে এই দিকে তাকাও। পূর্ণা ভয়ে ভয়ে তার দিকে ঘুরে আর চোখে তার দিকে তাকালো। ছেলেটা পূর্ণার চোখের দিকে আর চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে আবারও চোখের দিকে তাকালো। এক দৃষ্টিতে তাকিয়ে তাকে রাগী ক্ষুব্ধ মুখখানা মায়াবী হয়ে যায় যেন। পূর্ণা এই সুযোগ হাতছাড়া করলো না, ছেলেটাকে ধাক্কা মারে, দৌড়ে পালায়। ছেলেটা পাশে থাকা বালুর স্তূপে পড়ে যায়। অন্য 2 জন ছেলে দৌড়ে এসে তাকে তোলে। ভাই, ধরতে পারোনি? না, ধাক্কা মেরে পালিয়ে গেছে। চলো, ধরতে হবে। থাম, আর কেউ এই মেয়ের পেছনে যাবে না। এই বিষয়টা এখন থেকে আমি দেখব। পূর্ণা ছুটতে ছুটতে এক অন্য গলিতে চলে যায়। অন্য পাশ থেকে এক ছেলে, বয়স আনুমানিক 24 কি 25, গায়ের রং শ্যামলা, উচ্চতা মাঝারি, চুল কোঁকড়ানো, শরীরে ছেঁড়া এক লাল রঙের সোয়েটার, ঘাটে পূর্ণার ফেলে আসা ব্যাগ নিয়ে হেরে দূরে হাঁটছে। পূর্ণা ছুটে গিয়ে ব্যাগটা টেনে ধরে বলল, এইটা আমার ব্যাগ। তুমি কে? পূর্ণা। ছেলেটা পূর্ণার হাত শক্ত করে ধরে টেনে হাঁটা শুরু করে বলল, তোমাকে আমার সাথে নিয়ে যেতে হবে। পূর্ণা জোরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি আপনার সাথে কোথায় যাব? ছাড়ুন আমাকে। ছেলেটা কথা না বলে ব্যাগ নিয়ে জোরে হাঁটা শুরু করলো। পূর্ণা তার পেছন পেছন ছুটতে থাকে। আমার ব্যাগ দিন, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ছেলেটা পূর্ণার দিকে তাকিয়ে বলল, তোমাকে নিয়ে যেতে হবে তোমার গন্তব্য। তোমাকে নিয়ে যেতে হবে। আমার সাথে চলো। পূর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে। সে কি কথা 2 বার করে বলছে? তাহলে কি সে পাগল? পূর্ণা বলল, আপনার নাম কি? ছেলেটা হাঁটতে হাঁটতে জবাব দিল, পাগল শিমুল। পূর্ণা থমকে দাঁড়ায়। আমি তাকে মনে মনে পাগল বললাম, সে কি বুঝে গেল? আবার জিজ্ঞেস করে, সত্যি বলুন, আপনার নাম কি? পাগল শিমুল। সবাই বলে এতক্ষণে বুঝতে পারলো পূর্ণা তার নাম শিমুল। একই কথা 2 বার বলায় তাকে সবাই পাগল শিমুল বলে। কেন জানি মনে হচ্ছে তাকে বিশ্বাস করা যায়, তাই তার সাথে এগিয়ে যায় পূর্ণা। হাঁটতে হাঁটতে এক বিশাল দেয়ালের সামনে বড় এক দরজার সামনে এসে দাঁড়ায়। দরজা একজন পাহারাদার দাঁড়িয়ে আছে। সে দরজা খুলে দেয়। ভেতরে ঢুকতে দেখে 2 তলা বিশিষ্ট এক বিল্ডিং। বাহিরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। নিচে 5টা বিশাল কক্ষ। শিমুল সিঁড়ি বেয়ে উপরে উঠে পূর্ণাও তার সাথে যায়। বিশাল এক বারান্দা। উপরে উঠে শেষ কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ। সে দরজায় একা টোকা মেরে ভিতরে যায়। মিনিট কয়েক অপেক্ষার পর শিমুল ও পূর্ণা ভিতরে যায়। বিশাল এক সিংহাসনের মতো চেয়ারে বসে আছে এক সুন্দরী মহিলা। বয়স 30 পেরিয়ে গেছে হয়তো, কিন্তু তার সৌন্দর্যে তার বয়স বোঝা যায় না। লম্বা সিল্কি চুল সোজা সিথি করে 2 পাশে রেখেছে। পরনে কালো পায়রা সাদা শাড়ি। এক পা সিংহাসনে তুলে হেলান দিয়ে এক হাতে হুক্কা টানছে। পূর্ণা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। এই তাহলে আয়েশে খালা। হৃদমের বর্ণনা সব মিলে গেছে শুনেছি। তার এইখানে অনেক দাপট।
সে একাই 10 জন পুরুষের সমান। তার এক কথায় সব ঠিক হয়ে যায়। হাতের ইশারা দিয়ে পূর্ণাকে নিকাব খুলতে বলল। পূর্ণা নিকাব খুলতে আয়সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। হাতে থাকা সীসাটা মাটিতে পড়ে যায়। দুধ পায়ে এগিয়ে এসে নিরুপমা বলে পূর্ণাকে জড়িয়ে ধরে। পূর্ণা তার মধ্যে এক অদ্ভুত সুগন্ধ পাচ্ছে। এই গ্লান সে আগে পায়নি। হয়তো মায়েদের ঘ্রাণ এমনই হয়। তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে পূর্ণা। লোকে বলে মায়ের পরে খালারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। খালার মধ্যেই মাকে পাওয়া যায়। আয়সে পূর্ণার গালে হাত দিয়ে আদর করে। এখন থেকে তুই আমার সাথে একই ঘরে থাকবি। নূর, তুই সবসময় পূর্ণার সাথে থাকবি। বিশাল এক পুরনো নকশা করা প্রাচীর। দরজা পেরিয়ে কাঠের সুপারি গাছের বাগান। মিনিট কয়েক হাঁটলেই এক নকশা করা 2 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। কিন্তু দেয়ালে চোখে পড়বে এই বাড়ির নাম চৌধুরী ফেরা। ফেরজাদ চৌধুরী এই বাড়ির প্রধান। স্বাস্থ্যবান, লম্বা, উজ্জ্বল, ফর্সা, মুখে লাল মেহেদি লাগানো দাড়ি। ধর্মপ্রিয় এক মানুষ। সবসময় সাদা রঙের পাঞ্জাবি, হাতে তাসবি, মাথায় টুপি পরে। সত্য ও ন্যায়ের পথে চলে। সব কিছুই তার কথা মতো চলে। তার এক কথায় সবাই শোনে। তার স্ত্রী আসমা তাকে ভীষণ ভয় পায়। শোনা যায় ফেরজাদ সাহেবের পূর্বপুরুষ জমিদার ছিলেন। তাদের স্মৃতিতে এই বাড়ি মেরামত করেনি, শুধু বাড়ির নামটাই বদলানো হয়েছে। সময় দুপুর 2টা। তার কড়া নির্দেশ সবাইকে 2টার মধ্যেই খাবার টেবিলে হাজির থাকতে হবে। 1 মিনিট এদিক সেদিক হওয়া যাবে না। টেবিলে সব খাবার পরিপাটি করে সাজানো হয়েছে। তার বড় ছেলে আজমির ডান পাশে চেয়ারে বসে আছে। দেখতে শ্যামলা, উচ্চতা, লম্বা, কপালে একটা কাটা দাগ রয়েছে। পাশেই ছোট ছেলে হাসান, দেখতে খাটো, গায়ের রং কালো, চেহারা গোলাকার, মায়াবী। ফেরজাদ চৌধুরী খাবার ঘরে প্রবেশ করে আসমা তার চেয়ার টেনে তাকে বসতে দেয়। হাত থেকে তাসবি টেবিলে রাখতে রাখতে বলে, সবাই কি সময়সূচি ভুলে গেছে? আমি কোনো অনিয়ম চাই না। আসমা ভয়ে ভয়ে উত্তর দিল, সব তো ঠিক আছে। ফেরজাদ আসমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক ভুল কি তোমার কাছে থেকে শিখবো আমি? বলতে বলতে বিসমিল্লাহ বলে খাবার মুখে নিলে। আজমির খাবার মুখে নিলে ফেরজাদ তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে উঁচু কণ্ঠে বলল, আসমা, 25 বছর ধরে কি শিক্ষা দিয়েছো ছেলেদের? খাবার আগে বিসমিল্লাহ বলতে হয়, ভুলে গেছি। আর ভুল হবে না বাবা, বলল আজমির। আসমা, তুমি বসো, খেয়ে নাও। ঠিক আছে। ভয়ে ভয়ে বসলো আসমা। মাহি কোথায় হাসান? জানি না বাবা। তোমার ভাই কোথায় আছে তা জানো না, এই কথা যেন আর না শুনি। ঠিক আছে বাবা। আসমা, মাহিকে বলে দিবে কাল থেকে সময় মতো যেন সবাইকে টেবিলে দেখি। আচ্ছা। তোমাদের ব্যবসার কি অবস্থা? ভালো বাবা। একসাথে উত্তর দিল আজমির ও হাসান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ফেরজাদ, আলহামদুলিল্লাহ বলতে হয়। মনে থাকবে বাবা। চারদিকে ঘেরা ইট পাথরের এই শহরে অনাথ পরিচয়হীন পথ শিশুদের নিজের বাড়ির হয়ে উঠে এই আশ্রয় কেন্দ্র। নবজাতক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত তাদের দায়িত্ব নেয় আয়সে। ছোট বড় সবাই তাকে আয়সে খালা বলেই ডাকে। 3 দিন হয়ে গেছে নিজের গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিয়েছে পূর্ণা। বাবা ও ভাই বোনদের জন্য মন খারাপ থাকলেও এই শহরে ভালোই মানিয়ে নিয়েছে। এই ছোট বাচ্চাদের দেখাশোনা, তাদের কোলাহল, পরক্ষণে মন ভালো হয়ে যায়। শিমুলের সাথে বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে। পূর্ণাকে সবসময় সাহায্য করছে, নিজের আপন বোনের মতোই যত্ন নিচ্ছে সারাক্ষণ। 2 জন একসাথেই থাকছে। শিমুল 4 বছর বয়স থেকেই এই নিবাসে বড় হয়েছে। শিমুলকে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস আনতে বাজারে পাঠিয়েছে পূর্ণা। আয়েশে জরুরি দরকারে নূরকে সাথে নিয়ে বের হয়েছে। পূর্ণা আয়েশের ঘরে একা আছে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। দমকা হাওয়া বইছে। জানালার পর্দা উড়ছে। পূর্ণা জানালা বন্ধ করতে দেখতে পায় সেই সুদর্শন যুবক সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরতলায় এগিয়ে আসছে। পূর্ণা দৌড়ে দরজা বন্ধ করতে চায়, তার আগেই ছেলেটা দরজার সামনে এসে দাঁড়ায়। পর্দা দেওয়া ছিল তাই পূর্ণাকে দেখতে পায়নি। বড় ঘুমটা দিয়ে পূর্ণা ঘুরে যায়। পর্দা বাতাসে উড়ছে। পূর্ণা বুক ধরফর ধরফর করে কাঁপছে, হাত মুখ ঘামছে। মনে মনে ভাবছে, সে কি আমাকে চিনে ফেললো? আমাকে কি মেরে ফেলতে এসেছে সাক্ষী সরাতে?
ছেলেটা কয়েকবার ভেতরে তাকালো, কিন্তু পর্দা উড়ালোর জন্য স্পষ্ট দেখতে পাচ্ছে না। ছেলেটা বলল, শুনছেন, আয়েশে খালা ভিতরে আছেন? পূর্ণা চুপ করে আছে। ছেলেটা আবার বলল, এই যে আপনাকে বলছি, আপনি কি বোবা নাকি বয়রা? পূর্ণা মিনমিন স্বরে জবাব দিল, আয়েশা খালা নেই। পূর্ণা কণ্ঠ শুনে হৃদস্পন্দন থমকে গেল তার। ছেলেটা কয়েক সেকেন্ড চুপ থেকে হাসি হেসে বলল, তাহলে তো বোবা না। এতক্ষণ ধরে চুপ করে অভিনয় করছিলেন নাকি? পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, এইখানে কেন এসেছেন? আপনাকে দেখতে। রসিকতা করবেন না। আরে রাগ করছেন কেন? আমি আয়েশে খালার সাথে দেখা করতে এসেছি। উনি নেই, আসলে বলবো, এখন চলে যান। এত সুন্দর করার স্বর। আপনার নাম কি জানতে পারি? আমার নাম জানতে হবে না, আপনার পরিচয় বলে যান, আমি খালাকে জানিয়ে দিব। আমি মাহি, মাহি বিন চৌধুরী। মাহি পর্দা সরানোর জন্য হাত বাড়ায়। কিছু একটা ভেবে হাত সরিয়ে নেয়। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে চলে যায়। পূর্ণা জানালার পাশে দাঁড়িয়ে সদর দরজার দিকে তাকিয়ে থাকে। মাহি দরজার সামনে গিয়ে পেছনে ঘুরে আয়েশে ঘরের জানালার দিকে তাকায়। পর্দার আড়ালে সরে যায় পূর্ণা। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মাহি চলে যায়। সকালে সূর্য পূর্ব আকাশে সুপারি গাছের মাথায় উঁকি দিয়েছে। হালকা মৃদু বাতাস বইছে। সকাল সকাল হাসপাতালে আগমন তিশার। তাকে দেখে বিরক্তিবোধ করছে হৃদম। তিশাকে একটু ক্ষুব্ধ স্বরে জিজ্ঞাসা করল, কেন এসেছো এখানে? আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আমি কি তোমাকে বলেছি আনতে? রাগ করবেন না প্লিজ, আপনার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে, আমার রুমে এসো। তিশা থালার খাবার দিল। হৃদম চেয়ারে বসে আছে। খাবার মুখে নিয়ে বলল, তুমি রান্না করেছো? হ্যাঁ। খুব ভালো হয়েছে। সত্যি কি তুমি রাঁধতে পারো? হুম। যাই হোক, চাচা কেমন আছে? 5 দিন হলো আপনি যান না, মামি চলে গেছে কিছু না বলে। প্রিয়া তো রান্না করতে পারে না, গরম তেলে হাত পুড়ে গেছে। হৃদম হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে, কবে হয়েছে? হাসপাতালে নিয়ে আসনি কেন? কালকে এনেছি, আপনি অপারেশনে ছিলেন। আশা মামি না থাকলে পূর্ণা সব করতো, এখন তো সে নেই। আমিও চলে যাব আগামীকাল। তারপর সব কিভাবে প্রিয়া সামলাবে, সে তো কিছুই পারে না। তুমি তাহলে চলে যাচ্ছ? হুম। তিশা চিঠি টেবিলে রেখে, পূর্ণা আপুকে এই চিঠি পাঠিয়ে দিবেন। ঠিক আছে। তিশা হৃদমের দিকে তাকিয়ে আছে আর ভাবছে তার আসলে কি হয়। এই তাকে দেখলে বিরক্ত হয়, পরক্ষণেই ঠিক হয়ে যায়। হৃদম হাত দিয়ে ইশারা দিয়ে বলল, কি হয়েছে? কিছু না ডাক্তার। আজকে কলেজে পূর্ণার প্রথম দিন। আনন্দে আটখানা সে কখন পৌঁছাবে। শিমুল তাকে তৈরি হবার জন্য সাহায্য করছে, সব এগিয়ে দিচ্ছে, ব্যাগ গুছিয়ে দিচ্ছে। তৈরি হয়ে আয়েশা খালার কাছে যায়। পূর্ণা তাকে সালাম করতেই বাধা দিয়ে বুকে জড়িয়ে নেয়, কপালে চুম্বন করে বলে, পূর্ণা তোমাকে নিয়ে গর্বিত। গ্রামের 2-4 জন মেয়ে ম্যাট্রিক পর্যন্ত পড়ালেখা করেছে, তুমি প্রথম মেয়ে যে গ্রাম থেকে শহরে পাড়ি দিচ্ছ। মন দিয়ে পড়ালেখা করবে আর সাবধানে থাকবে। ঘোমটা টেনে দিয়ে নিজেকে যত পারো আড়ালে রাখবে। শিমুলের দিকে তাকিয়ে আয়েশা, সবসময় পূর্ণার সাথে থাকবি আর সাবধানে থাকবি। ঠিক আছে, পূর্ণা বোনের সাথে থাকবো, সাথেই থাকবো। পূর্ণা শিমুল বের হয়ে যায়। সদর দরজার কাছে যেতেই একটা গাড়ি এসে থামে তাদের সামনে। সুন্দর লম্বা ফর্সা ছেলে গাড়ি থেকে নেমেই শিমুলের কাছে এসে শিমুল ভাই বলে জড়িয়ে ধরে। শিমুল বলে, জাফর ভাই, তোমাকে মনে পড়বে অনেক। জাফর 6 বছর বয়সী থেকেই এই আশ্রমে বড় হয়। জাফর পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি কে? শিমুল উত্তর দিল, আমার বোন পূর্ণা, আয়েশ খালার বোনের মেয়ে। শুধু তোমার একা না, সে এখন থেকে আমারও বোন। তোমরা কলেজে যাচ্ছ, চলো তোমাদের নামিয়ে দিই। কলেজের দরজায় নামিয়ে দেয় জাফর। হাত নাড়িয়ে বিদায় জানায় পূর্ণা ও শিমুল। তারপর ভেতরে প্রবেশ করে শান্তিনগর আদর্শ কলেজ। এক পাশে 4 তলা ভবন, অন্য পাশে 1 তলা ভবন ও অফিস রুম। পূর্ণা হাঁটছে আর ভাবছে, যদি তার বাবা দেখতো তার মেয়ে এত বড় কলেজে পড়ে, যদি এইখানে নিয়ে আসতে পারত।
মাঠে বসে আছে শিমুল। 2 তলায় চলে যায় শ্রেণীকক্ষে পূর্ণা। কলেজে 3 জন ছেলে ও 2 জন মেয়েকে নিয়ে প্রবেশ করে মাহি। অট্টহাসি, দুষ্টামি, বাজে অঙ্গভঙ্গি এক আড্ডা বসিয়েছে তারা। আয়েশা তার সিংহাসনে বসে আছে। নূর পান বানিয়ে তার হাতে দেয়, মুখে দিয়ে চিবাতে চিবাতে বলে, পূর্ণার কাছে শুনলাম মাহি এসেছিল। হঠাৎ কেন আসলো জানিস? না খালা, তবে তার আগমন ভালো কিছু বয়ে আনবে না। নিশ্চয়ই ফারজাদের 3 পুত্র কিছু একটা করেছে। নূর আয়েশের দিকে তাকিয়ে, ফেরজাদের মতো এত ভালো লোকের এইরকম 3টা বেয়াদ্দপ ছেলে কিভাবে হলো? ছেলেদের করা শাসনে রাখে, তাই তার অগোচরে এরকম হয়েছে। পূর্ণাকে সেই কলেজেই পাঠিয়েছেন, যদি তাদের কবলে পড়ে। পূর্ণা তাদের শিক্ষা দিতে পারবে, চিন্তা করিস না। তা ঠিক, আমাদের পূর্ণা সাহসী। তুই চোখ কান খোলা রাখবি, সব দিকে নজর রাখবি। আচ্ছা খালা। শিমুলকে একা বসে থাকতে দেখি তাকে ঘেরাও করে মাহি ও তার দলবল। কটু কথা বলতে থাকে, পাগল এখানে কি করে। শিমুলের জামা টানতে থাকে, কেউ সুরসুরি দিতে থাকে। কেউ বলে পাগল কি কলেজে পড়ালেখা করতে এসেছে, অন্যজন বলে না মেয়ে পটাতে এসেছে। সবাই উচ্চস্বরে হাসাহাসি করে। এক পর্যায়ে শিমুল মাটিতে পড়ে যায়। তারপরও তাদের মজা থামছে না। পূর্ণা শ্রেণীকক্ষে থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে দেখে দৌড়ে নিচে নেমে আসে। সবাই সরো, কি করছো তোমরা? শিমুলকে টেনে তোলে। পূর্ণা তাদের দিকে রাগান্বিত হয়ে ঘুরে দাঁড়ায়। মৃদু বাতাসে পূর্ণার ঘোমটা হালকা উঠতে থাকে। সবাই হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাহি তাকানো দৃষ্টিভঙ্গি বদলে যায়। চঞ্চল বেয়াদব ছেলেটার হঠাৎ শান্তশিষ্ট মলিন হয়ে যায়। পূর্ণা সবার দিকে পলক করে দেখে বলল, তোমরা মানুষ নাকি অন্য কিছু? কিভাবে একটা মানুষের সাথে এইরকম ব্যবহার করতে পারো? তোমাদের ভিতরে কি মানসিকতা বলে কিছু নেই? তোমাদের বাবা মায়েরা মানুষ হতে পাঠিয়েছে, কিন্তু তোমরা অমানুষ হচ্ছ। লজ্জা থাকা দরকার। মাহি এক দৃষ্টিতে তাকিয়েছে পূর্ণার দিকে, তার চোখ সরছেই না। শিমুলের হাত ধরে দেখে পূর্ণা হাত হালকা কেটে গেছে। একজন বলল, পড়ি, তুমি কি আকাশ থেকে জমিনে নেমে আসলে নাকি? অন্যজন পূর্ণার মুখের কাছে এসে বলল, এত দাপট কেন তোমার? এখানে মেয়েদের দাপট চলে না, বেশি দাপট দেখালে তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শুনো মেয়ে। কথা শেষ না করতেই পূর্ণা তার গালে এক থাপ্পড়ে 5 আঙ্গুল বসিয়ে দেয়। ক্ষুব্ধ স্বরে বলল পূর্ণা, যদি তোমরা বেশি সাহস দেখাও তাহলে তোমাদের আমি এইভাবেই শিক্ষা দিব। অন্য একজন ছেলে পূর্ণার দিকে ক্ষুব্ধ স্বরে এগিয়ে আসতে মাহি চিৎকার করে বলে, হয়েছে, আর কোনো ঝামেলা চাই না। ধীর পায়ে পূর্ণার দিকে এগিয়ে আসে মাহি। কে তুমি? পূর্ণা। তুমি সেই মেয়ে তাই না, আয়েশে খালার ওইখানে যার কণ্ঠস্বর শুনেছি? পূর্ণা কোনো উত্তর না দিয়ে মাহির মাথা থেকে পা পর্যন্ত পরখ করে নিল। শিমুল ভাই চলো আমরা যাই। মায়াবী চোখ দুটো আবার খুব চেনা। পূর্ণা আর মায়াবী চোখ, পূর্ণাময়ী বলল মাহি। পূর্ণা থমকে যায়। তার আশেপাশে আসলে অদ্ভুত এক অনুভূতি হয়। গোপনে শ্বাস ফেলে চলে যায় শিমুলকে নিয়ে। মাহির দলের একজন বলল, ভাই, এই মেয়ে আমাদের অপমান করলো, ওরে থাপ্পড় দিল, আপনি কিছুই বললেন না? ঝামেলা করার দরকার নেই ভাই, আপনি কখনো কোনো নারীর জন্য উদার হননি। কি বলতে চাইছিস? ও আয়েশে নিবাসের মেয়ে, এমনিতে জবাকে নিয়ে ঝামেলায় আছি। ক্ষুব্ধ স্বরে বলল মাহি। আমার করা নির্দেশ, এই মেয়ের পেছনে কেউ যাবি না। জলিল বিছানায় হেলান দিয়ে বসে আছে। মেয়ে চলে যাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েছে। কাঁদতে কাঁদতে চোখের পাতা ফুলিয়ে ফেলেছে। প্রিয়া এসে বাবার পাশে বসল। জলিল তার পোড়া হাত দেখে 2 হাত মুঠোয় করে চুমু দিয়ে বলে, আমার মেয়ে, আমাদের জন্য কত কষ্ট করছো, নিজের হাত পুড়িয়ে ফেলছো। তোমার বোন থাকলে তোমাকে এই কষ্ট করতে দিত না। আপাকে খুব দেখতে ইচ্ছে করে বাবা। আমারও তাকে দেখার জন্য হৃদয় ছটফট করছে। তোমার আপাও কষ্টে আছে, অনেক শক্ত মানুষ, কাউকে কিছু বুঝতে দেয় না। আপাকে চিঠি পাঠিয়েছি ডাক্তার সাহেবকে দিয়ে। তুমি কি চিঠিতে তোমার হাতের কথা বলছো? বলিনি বাবা, বললে আপা ওইখানে এক মুহূর্ত থাকবেন না। ভালো করেছো আমার মেয়েটা। পূর্ণা কত দূর চলে গেল। তোমাকে ছাড়া আমি শূন্য মা। তোমার দূরত্ব মেনে নিতে কষ্ট হয়। আমার সাহসী মেয়ে, ভালোবেসে ঠকে গেলে কিন্তু লড়াই থামালে না। রাতে জ্যোৎস্না আলোতে চারপাশ দিনের আলোর মতোই দেখা যাচ্ছে। পূর্ণা বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে।
চোখের কোণে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। পেছন থেকে মাহি বলল, চাঁদের আলো এর মায়াবী চোখের পূর্ণাময়ী, খুব সুন্দর। পূর্ণা চমকে পেছনে তাকিয়ে বলে, আপনি এইখানে কি করছেন? কিভাবে আসলেন? সদর দরজা তো বন্ধ। দেয়াল টপকে। চোরের মতো। হ্যাঁ, কি বলছো? আমাকে চোর বানিয়ে দিলে? সদর দরজা দিয়ে এসেছি প্রিয়তমা। কি বললে? আমাকে আরেকবার এইসব নামে ডাকবেন না। সুন্দরী মেয়েদের রাগান্বিত হলে আরো সুন্দর লাগে। পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহি আয়েশে দরজার দিকে এগিয়ে পূর্ণার দিকে তাকিয়ে এক চোখ টিপে বলে, অসভ্য ছেলে একটা। পূর্ণা ক্লান্ত হয়, ওড়না দিয়ে কপাল মুছতে মুছতে বিছানায় বসে। শিমুল হাসি মুখে পূর্ণার সামনে দাঁড়ায়, চিঠি এগিয়ে দেয়। শিমুলের হাসি দেখে পূর্ণা জিজ্ঞেস করে, কি হয়েছে? তোমার চিঠি। চিঠি পেয়ে খুশি হয়ে যায় পূর্ণা। প্রিয় আপা, কেমন আছো? আশা করি তুমি ওইখানে ভালোভাবেই সব কিছু মানিয়ে নিয়েছো। আমরাও খুব ভালো আছি। বাবা আগের থেকে বেশ সুস্থ আছে। মা আমাদের অনেক যত্ন নিচ্ছে। সংসারটা আগের থেকে ভালোভাবে সামলে নিয়েছে। তোমার অনুপস্থিতিতে ডাক্তার সাহেব আমাদের খেয়াল রাখছে। মাঝে মাঝে এসে আমাদের সময় দেয়। তিশা আপা চলে গিয়েছে অনেকটা বাধ্য হয়ে। সে ডাক্তার সাহেবকে ভুলতে চায়। সামনে আমার পরীক্ষা, দোয়া করো। ভাইদের যত্ন নিচ্ছি। তুমি যেভাবে বলেছো সেইভাবেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করবে না। মন দিয়ে পড়ালেখা করো। তোমাকে অনেক ভালোবাসি আপা। ইতি, তোমার স্নেহের ভূত প্রিয়া। পূর্ণা চিঠিতে দুই হাতে জড়িয়ে নিয়ে বলল, আমার লক্ষ্মী বোন, তোমাকেও অনেক ভালোবাসি। ইচ্ছে করছে ছুটে চলে যাই তোমাদের কাছে। সোফায় বসে হাতে তাসবিহ পড়ছে ফেরজাদ। আসমা ভীত কণ্ঠে বলল, ছেলেরা সবাই অপেক্ষা করছে, মাহি আপনাকে কিছু বলতে চাই। ফেরজাদ কিছুক্ষণ চুপ থেকে তাসবিহ পড়া শেষ করে টেবিলের উপর রেখে বলে, আসতে বলো। আসমা দ্রুত পায়ে দরজার সামনে গিয়ে ইশারায় তাদের ডাকে। ঘরে ঢুকে সোফায় বসল মাহি, আজমির ও হাসান। ফেরজাদ তিনজনের দিকে এক পলক করে তাকিয়ে পরে বলল, বলো মাহি, কি এমন জরুরি সংবাদ আছে? তোমরা তিনজন মিলে খারাপ কিছু ঘটাওনি তো? এবার কিন্তু ছাড় দেব না, সোজা কারাগারে রাখবো। আজমির ভয়ে ভয়ে মাহির দিকে তাকাচ্ছে আর ভাবছে সে কি বলে দিবে জবার কথা। না মামা, আমরা খারাপ কিছু করি নাই। আবার একটা বিষয় তোমাদের জানাতে এসেছি, বলল মা। ফেরজাদ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে, কি বিষয়? আমি আবার পড়ালেখা শুরু করতে চাই। সবাই আটহাসি হেসে ফেরজাদ বলল, আসমা, কথা শুনে ছেলের 3 বার পরীক্ষা দিয়ে ফেল করেছি। ভেবেছিলাম ছেলেরা আমার মতো ফার্স্ট ডিভিশন পাবে, আমার মতো মেধাবী হবে। টেনে টুনি পাশ করিও আমার মান সম্মান বাঁচাতে পারেনি। আরেকবার কি মান সম্মান নষ্ট করতে চাইছো? মাহি বিনীত স্বরে বলে, মামা লজ্জা দিও না, আমি এবার পাশ করব। তোমার মান সম্মানও বাঁচবে, কথা দিচ্ছি। ঠিক আছে, তাহলে কাল আমি কলেজে যাব। মাহি হাসি মুখে বলল, ধন্যবাদ মামা। ফেরজাদ সাহেব সবার ব্যাপারে কঠোর হলেও মাহির ব্যাপারে নরম ও দয়ালু। তার কোনো আবদার সে ফেলতে পারে না। মাহি তার পালিত ছেলে হলেও নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসে। মাহি ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়েছে। হাসান আজমির এসে তার পাশে দাঁড়ায়। ভাই, ব্যাপারটা কি? তুমি হঠাৎ পড়ালেখা করতে চাইছো কেন? শিক্ষিত হতে হবে তাই। আমি কারে দেখছি, এর মাঝে অন্য কোনো ব্যাপার আছে? আর জিম? তাই। মাহি দুই ভাইয়ের কাঁধে হাত রেখে বলে, হয়েছে আমার ভাইয়েরা, আর মজা নিও না। আমি আসলে একজনকে বিরক্ত করতে যাচ্ছি। তাই বলো? হাসান বলল, ভাই, মেয়েটা কি সুন্দরী, মায়াবী পরি। আয়েশে পূর্ণাকে আদেশ করেছে জাফরকে তার ঘরে ডেকে আনতে। পূর্ণা দরজা খোলা দেখে ভেতরে চলে গেল। জাফর বাহির থেকে আসছে, তার শরীরে শার্ট ঘেমে একাকার। উল্টা দিকে ঘুরে শার্ট খুলে তার ফর্সা পিঠে অসংখ্য চাবুক দিয়ে পেটানোর দাগ, পুরো পিঠ কুচকুচে কালো হয়ে গেছে। পূর্ণা তার দিক থেকে চোখ সরছেই না, অশ্রু চোখে কাঁপা কাঁপা স্বরে বলল, ভাইয়া। জাফর তাড়াহুড়ো করে সেই শার্ট পরে নেয়। পূর্ণ বোন, তুমি এইখানে? আয়েশা খালা তোমাকে ডাকছে। তুমিও যাও, আমি আসছি। ভাই, পিঠের এই অবস্থা কিভাবে হয়েছে? জাফর কিছুক্ষণ চুপ থেকে বলল,
এসো বোন, এইখানে বসো। পূর্ণা জাফরের দিকে তাকালো। এই চিহ্ন আমার বাবার দেওয়া উপহার। যখন আমার 5 বছর ছিল আমার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসে। মা আর আমাকে আমাদের ঘর থেকে বের করে দেয়। মায়ের সব কিছু সৎ মায়ের হয়ে যায়। আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। বাধ্য হয়ে ওই বাড়িতে গোয়াল ঘরে থাকতে শুরু করি। এক পাশে ছাগল ভেড়া, অন্য পাশে আমরা। বাড়ির সব কাজ আমার মা করতো। বাবার করা হুকুম ছিল সৎ মা কোনো কাজ করবে না। তিনি যা বলবে আমার মাকে তাই করতে হবে। একদিন সৎ মায়ের সোনার দুল হারানো যায়। মাকে চোর অপবাদ দেয়। বাবা মাকে অনেক মারে। সেই রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ছিল। আমি কখনো এই স্মৃতি ভুলতে পারবো না। চোরের অপবাদ সহ্য করতে না পেরে বাড়ির পিছনে বট গাছে মা ফাঁস দেয়। নিজের চোখে গাছে মাকে ঝুলে থাকতে দেখেছি। বাবার অনুশোচনা ছিল না, মায়ের জানাজাতে যায়নি। মা মরে গিয়েছে, অত্যাচার থেকে মুক্তি পেয়েছে, কিন্তু আমাকে ছেড়ে গিয়েছে অত্যাচারীদের হাতে। তারপর থেকে মায়ের কাজ আমি করতাম। ছাগল ভেড়াদের দেখা, তাদের খাওয়ানো, সৎ মায়ের আর বাবার জন্য রান্না করা, তাদের কাপড় ধোয়া। যদি একদিন কোনো কাজ দেরি হতো তাহলে বাবা চাবুক দিয়ে পিঠে মারতো। একদিন সৎ মাকে গরম পানি করে দিতে দেরি হয়েছিল, তাই যেই ফুটানো গরম পানি আমার পিঠের উপর ঢেলেছে। তারা আমার সব অত্যাচার পিঠে করতো জানো। কেন ভাই? আমার ছোট হাত পিঠ পর্যন্ত যেত না, যাতে আমি কোনো মলম লাগাতেও পারতাম না। জাফর বলতে বলতে হেঁচকি তুলে কাছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, ওইখান থেকে তুমি কি করে বের হলে ভাই? বাবা অসুস্থ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। সৎ মা তখন আমাকে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। সেখানে আমার মতো অনেক শিশু ছিল। আমাদের কাজ ছিল সারাদিন হাটে রাস্তায় ঘুরে ভিক্ষা করে তাকে টাকা দেওয়া। যদি একদিন টাকা কম হতো সে অনেক মারাতো, খাবার দিত না। তারপর থেকে আমার পরিচয় হয়ে গেল শিরকহীন পথ শিশু। সেই ব্যবসায়ীও বাবার মতো অত্যাচার করতে লাগলো। সে নির্যাতন থেকে বাঁচতে আমি আর 2জন বাচ্চা মিলে সিদ্ধান্ত নিই ওখান থেকে পালাবো। কিন্তু তারা টের পেয়ে যায়, ওই 2জন বাচ্চাকে ধরে ফেলে। ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। তারপর অচেনা শহর এই শান্তিনগর পাড়ি দেই। এখানকার বাজারে থাকতে শুরু করি। একদিন আয়েশা খালার সাথে দেখা হয়। সে আমাকে নতুন জীবন দিল। কলেজের শ্রেণীকক্ষে পূর্ণা তার সহপাঠীরা বসে আছে। শিক্ষক দাঁড়িয়ে বই হাতে নিয়ে তাদের বোঝাচ্ছে। সেই সময় কক্ষে প্রবেশ করে পূর্ণার বাঁ পাশে টেবিলে বসে পড়ে মাহি। পূর্ণা তাকে আর চোখে দেখে স্যারের দিকে তাকালো। পূর্ণার মেয়ে সহপাঠীরা মাহির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে নিজেদের মধ্যে বলাবলি করছে। ছেলেটা কি সুদর্শন, তাকে যদি প্রেমিক হিসেবে পেতাম। পূর্ণা তাদের কথা শুনে না শোনার ভান করেন। স্যার ক্ষুব্ধ স্বরে বলল, মাহি, তোমার সামনে স্যার দাঁড়িয়ে আছে, অনুমতি ছাড়া প্রবেশ করলে কেন? দুঃখিত স্যার। এখনো বসে বসে কথা বলছো? দাঁড়িয়ে মাহি, মাফ করবেন। পূর্ণা পাশে তাকালে মাহি তার দিকে তাকিয়ে চোখ চিপল। পূর্ণা ফিসফিস করে বলল, অসভ্য ছেলে। ক্লাস শেষ করে পূর্ণা সিঁড়ি বেয়ে নামছে। মাহি পূর্ণার মই বলে দৌড়ে আসে। মায়াবী চোখের পূর্ণাময়ী। এটা আমার নাম না, ঠিক করে বলেন। কিন্তু তোমাকে এই নামেই ডাকবো। আমার পিছু আসবেন না। তোমার পিছু কখনো ছাড়বো না। পাগল হয়ে গেছেন আপনি? চাইলে পাগল মাহি বলতে পারো। কিছুই বলতে চাই না। আমি চাই না আপনি নির্লজ্জর মতো আমার পিছনে ঘুরেন। আমি তোমার জন্য কলেজে ভর্তি হয়েছি। অবাক স্বরে বলল পূর্ণা। কি? আমার পড়ালেখার প্রতি কোনো আগ্রহ নেই। 3বার উচ্চ মাধ্যমিক ফেল করেছি, শুধু তোমার জন্য ভর্তি হয়েছি। মৃদু হেসে বলল পূর্ণা। এক হালি পূরণ করতে এসেছেন, নির্লজ্জ। আবার নিজের মুখে বলছে আমার পিছু নিবেন না। পূর্ণা কোনো কথা বলার সুযোগ না দিয়ে ব্যস্ত পায়ে চলে যায়। মাহি পিছু পিছু পূর্ণার মই বলে ডাকতে থাকে। পূর্ণা তাকায় না। মাহি চিৎকার করে বলে, আমি তোমার জন্য নির্লজ্জ হতেও রাজি আছি পূর্ণাময়ী। পূর্ণা একটু দাঁড়িয়ে ঘুরে মাহির দিকে তাকিয়ে চলে যায়। শিমুল ও পূর্ণা হাটে এসেছে আশ্রমের শিশুদের জন্য জিনিসপত্র কিনতে। শিমুল পুরো হাটে পর্যন্ত 5বার ঘুরে ঘুরে জিনিস কিনেছে। পূর্ণা বিরক্ত হয়ে বলল, ভাই আমি আর পাচ্ছি না।
পা ব্যথা হয়ে গেছে। এতবার কেউ ঘোরে? আর কখনো আসবো না তোমার সাথে। সব নেওয়া হয়েছে পূর্ণাবন, শুধু একটি বাকি। আবার কি? নীল কাছের চুড়ি। তুমি চুড়ি দিয়ে কি করবে ভাই? শিমুল চুড়ি দোকানের সামনে আসে, নীল চুড়ি হাতে নিয়ে পূর্ণার হাতে দিয়ে বলল, এইটা পূর্ণা বোনের। পূর্ণা মৃদু হাসে। তুমি কিভাবে জানো আমার নীল চুড়ি পছন্দের? আমি ভাই তাই বোনের পছন্দ বুঝতে পারি। ধন্যবাদ ভাই। পূর্ণা কথা বলতে বলতেই সড়কের দিকে তাকায়। আশাকে দেখতে পায়। হুড়মুড় করে সে মালবাহী ট্রাকে উঠে যায়। পূর্ণা আশাকে আম্মা বলে ডাকতে ডাকতে দৌড়ে পেছনে যায়। ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে পূর্ণা। শিমুল তার পিছন পিছন ছোটে। হঠাৎ করে মাথায় আসে প্রিয়া চিঠিতে মিথ্যে বলেছে। বাবার ভাই বোনরা ভালো নেই, এখনই গ্রামে যেতে হবে। গ্রামের আঁকাবাঁকা পথ, দুই পাশে নারিকেল ও সুপারি গাছ, সবুজ শ্যামল চারপাশ, মৃদু ঠান্ডা বাতাস, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে পূর্ণা। বাড়ির সদর দরজায় প্রবেশ করে, সাথে শিমুল। সে কোনোভাবে পূর্ণাকে একা ছাড়বে না। জলিল বারান্দায় বসে আছে। পূর্ণাকে দেখে দ্রুত পায়ে উঠানে এসে দাঁড়ায়। পূর্ণার চোখে অশ্রু। মাসখানিক পর বাবাকে দেখল। দূর থেকেই যেন বাবার ঘ্রাণ পাচ্ছে। বাবাকে দেখে নিজেকে সামলাতে পারল না। পূর্ণা দৌড়ে এসে হামড়ে পড়ে বুকের উপর। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে জলিল। মেয়েকে কাছে পেয়ে এত বেশি আনন্দ হচ্ছে যে চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। পূর্ণার ভাইরা আপা এসেছে বলতে বলতে দৌড়ে এসে জড়িয়ে ধরে। তাদের কথা শুনে প্রিয়া রান্নাঘর থেকে ছুটে আসে, কপালে ও হাতে কালি লাগানো। পূর্ণা মৃদু হেসে বলল, এই অবস্থা কেন তোর? প্রিয়া কোনো উত্তর না দিয়ে নত হয়ে দাঁড়িয়ে রইল। আপার চোখের দিকে তাকাতে পারছে না, কারণ সে চিঠিতে মিথ্যে বলেছে। পূর্ণা আর ভাইদেরকে বলল শিমুল ভাইকে ঘরে নিয়ে যেতে। জলিল শিমুলের দিকে তাকালো। এসো বাবা, আমার সাথে এসো। প্রিয়া আর চোখে পূর্ণাকে দেখে আবার নত হয়ে গেল। পূর্ণা বলল, রান্না করছিস? প্রিয়া মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দেয়। চল দেখি কি রান্না করছিস। পূর্ণা রান্নাঘরে গিয়ে দেখে সবকিছু ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে। মৃদু হেসে বলল, পাকা রাঁধুনি না হলে যা হয় আর কি। প্রিয়া দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আপা আমাকে ক্ষমা করে দিও। পূর্ণা প্রিয়ার হাত টেনে বসিয়ে বুকে জড়িয়ে ধরে নিয়ে বলল, কান্না করছিস কেন? আমি তোমাকে মিথ্যা বলেছি, তোমার দিকে তাকাতে পারছি না, আমার জিভটা পুড়ে যাক। পূর্ণা পুরো হাতটা ধরে বলল, জিভটা পুড়ে যাওয়ার আগে তো হাত পুড়িয়ে ফেলছিস। আপা তুমি কি আমাকে ক্ষমা করেছো? বোনকে ক্ষমা না করে কি থাকতে পারি? তাহলে কি আমি তোমাকে ভালোভাবে দেখতে পারি? পূর্ণা হেসে বলে, আর চোখে দেখতে হবে না, আবার পূর্ণ দৃষ্টিতে দেখতে পারিস। প্রিয়া মুখের দিকে তাকিয়ে বলল, আমার আপা কতদিন পর দেখছি। আচ্ছা আপা তুমি কিভাবে জানলে আমি মিথ্যা বলেছি? আশা আম্মাকে দেখেছি ওইখানে, উনি গোপনে কিছু একটা করছেন, এবার তাকে জবাব দিতে হবে। মা ওইখানে? বিকেলে সোনালি রৌদ্র মন মাতানো বাতাস বইছে। পাকা ঘাটে বসে জরিল শিমুলকে বসে দিয়ে মাছ ধরা শিখাচ্ছে। সবাই বসে আছে। সেই সময় রিদমের আগমন ঘটে। রিদম জলিলের দিকে তাকিয়ে বলল, চাচা আমাকে শিখাবেন? এসো বাবা। রিদম পূর্ণার দিকে তাকালো। কেমন আছো পূর্ণা? তুমি এসেছো শুনে চলে আসলাম। ঠিক আছি। চাচা আমার সাথে 2 জন অতিথি আছে। কোথায় নিয়ে এসো তাদের? সবাই আগ্রহী হয়ে তাকিয়ে আছে কে সেই অতিথি। মাহি আর আজমির এগিয়ে এসে জলিলকে সালাম করলো। পূর্ণার তীক্ষ্ণ দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে। মাহি ফিস ফিস করে বলল, আমার কাছ থেকে তুমি কখনো মুক্তি পাবে না পূর্ণাময়ী। যেখানে যাও আমি তোমার পিছু নেব। সবাই ঘরে চলে যায়। মাহিকে চোখের ইশারায় যেতে না করে পূর্ণা। ক্ষুব্ধ স্বরে প্রশ্ন করে মাহিকে, আপনি এইখানে কেন এসেছেন? আগেই বলেছি তোমার পিছু ছাড়বো না। আমি চাই না আপনি আমার পিছু নেন। আপনার উপস্থিতি আমি অস্বস্তি বোধ করি। কেন বুঝেন না? কিন্তু কেন? প্রশ্ন করবেন না। আপনি চলে গেলে আমি খুশি হব। আমি যাব না। তুমি যেইখানে যাবে আমার জায়গাও সেইখানে। পূর্ণাময়ী যেখানে, মাহি সেইখানে। নির্লজ্জ ছেলে। বলতে বলতে দ্রুত পায়ে চলে যায় পূর্ণা। মাহি তার দিকে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আমার ভেতরে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো করে দেয়। পৃথিবীর কোনো গহীনে তাকে নিয়ে চলে যাই। কোনো কোলাহল থাকবে না, শুধু পূর্ণাময়ী আর আমি থাকবো। তাকে মন ভরে দেখব।
আজমির ব্যস্ত পায়ে আসে মাহির কাছে, প্রশ্ন করে, ভাই এই তাহলে সেই মেয়ে যার জন্য এত দূর ছুটে এসেছো? এই সেই মায়াবী পরী। তোমার পিছনে সবসময় সুন্দরী মেয়েরা ছুটে, এবার উল্টো কেন ভাই? সত্যি করে বলো, তুমি কি তার প্রেমে পড়েছো? মাহি মিনিট কয়েক চুপ থেকে উত্তর দেয়, না। ভাই তোমার চোখ অন্য কিছু বলছে। তাকে তোমার জীবনের সাথে জড়িও না, এখনো যাওয়ার বিষয়টা শেষ হয়নি। শেষ হবে খুব শীঘ্রই। কিভাবে? ওই মেয়েকে খুঁজে পেয়েছো? পেয়ে যাব, আমি একটু একা থাকতে চাই। ঠিক আছে। আজমির 2 কদম এগিয়ে আবার পেছনে ঘুরে মাহির দিকে তাকায়। ভাই একটা কথা তোমার জানা দরকার। কি? জবা গর্ভবতী ছিল। মাহির মাথার উপর যেন আকাশ খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ছে, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আমার হাতে একটা নিষ্পাপ শিশুর রক্ত লেগে আছে। কিভাবে এটা করতে পারলাম আমি? রাতে বারান্দার মাটিতে বড় একখানা মাদুর বিছানো হয়েছে। বাড়িতে অতিথি এসেছে শহর থেকে। অতিথিদের খালি মুখে ফিরানো যায় না। আল্লাহ খুশি হয়ে বাড়িতে অতিথি পাঠান। অনেকদিন পর শেখ বাড়িতে খুশির আমেজে জলিল মেয়েকে কাছে পেয়ে আনন্দে আটখানা হয়ে গেছে। সুগন্ধি চাল ও হাঁসের মাংস রান্না হয়েছে। সবাই মিলে খাবার সাথে সে বেশ আড্ডা জমিয়েছে। মাহি আর চোখে পূর্ণাকে দেখছে। পূর্ণার চোখে চোখ পড়তেই পূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এই বিষয়টা হৃদয় অনেকবার লক্ষ্য করেছে। ভিতরে ভিতরে অনেক রাগ হচ্ছে। জলিল খেতে খেতে মাহিকে জিজ্ঞেস করল, তোমার পরিচয় জানা হলো না। আমি মাহি বিন চৌধুরী। আজমিরের দিকে তাকালো জলিল। আর তোমার? আজমির চৌধুরী। তোমাদের বাবার নাম? ফেরজাদ চৌধুরী। ডাক্তার সাহেবের সাথে পরিচয় হলো কিভাবে মাহি? আশ্রম থেকে। বুঝলাম না। আমি ছোট থেকে আশ্রমে বেড়ে উঠেছি, আয়েশে খালার কাছে। আমার বাবা মার পরিচয় জানি না। ফেরজাদ চৌধুরী আমাকে আশ্রম থেকে নিয়ে গিয়ে ছেলের মতো ভালোবাসা দিয়ে বড় করেছে। পুরা হতভম্ব হয়ে মাহির দিকে তাকিয়ে আছে। এই প্রথম মাহির জন্য তার মায়া লাগছে। ছোট থেকেই মাহি দুষ্টু ছিল, পড়ালেখার প্রতি কোনো আগ্রহ ছিল না তার। ভাই তুমি অনেক মেধাবী ছিলে, তাই দেখো ডাক্তার হয়ে মানুষের সেবা করছো। তোমার একটা বাজে অভ্যাস ছিল মাহি। কি সেটা? তুমি ছোট থেকেই আমার পছন্দের জিনিসগুলো কিনে নিতে। কথাগুলো শুনে পূর্ণা কাশতে থাকে। মাহি পানির গ্লাসটা এগিয়ে দেয়। পূর্ণা পানি খেয়ে গোপনে শ্বাস ফেলে। দুজনের দিকে আর চোখে তাকায়। হাজরাতে ঠান্ডা বাতাস বইছে, বাতাসের তীব্রতা একটু বেশি। প্রিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। মাহি এসে হালকা কাশ দেয়। প্রিয়া ঘুরে দাঁড়ায়। প্রিয়া মাহির দিকে তাকালো। একটু কথা বলা যাবে? তোমার নাম প্রিয়া? ভুল বলেনি। বাহ, তুমি তো ভালো কথা জানো। তোমাকে দেখে মনে হয় খুব চঞ্চল। মাহি চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তোমার বোন এমন কেন? কেমন? এই যে রাগী বদমেজাজি। আমার বোন এরকম না, কোনো ছেলেকে বিশ্বাস করে না। কেন, প্রেমিক ধোকা দিয়েছে নাকি? না, বাগদত্তা। তোমার বোনের বাগদান হয়েছিল? সাইদ ভাইয়ের সাথে। ওই ছেলে এখন কোথায় আছে? বিয়ের দিন হারিয়ে গেছে। অসভ্য ছেলে একটা, কি করে এরকম একজন মেয়েকে ছেড়ে যেতে পারলো? শিমুল আবদার করছে হালুকা নদীর পাড়ে ঘুরতে যাবে। পুরা নাকচ করে দিয়েছে, কারণ মাহি তার পিছু নেবে। শিমুলের মুখটা মলিন হয়ে যায়। পূর্ণা বলল, ভাই আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু মাহি পিছু নেবে, তাই যেতে চাইছি না। তুমি মন খারাপ করো না। আমরা লুকিয়ে রাখবো। পূর্ণা চিন্তিত হয়ে যায়। শিমুল ভাই এক কথার মানুষ, যা বলবে তার করাই লাগবে, না হলে তো সে একাই চলে যাবে। ঠিক আছে ভাই, আমরা লুকিয়ে যাব। পাশ থেকে মাহি উচ্চস্বরে বলল, আমি শুনেছি পূর্ণাময়ী। পূর্ণা চমকে ওঠে। মাহি পূর্ণার দিকে এগিয়ে আসে। পূর্ণা মনে মনে বলছে, এই ছেলে এমন কেন, সব জায়গায় হাজির হয়ে যায়। চাচার কাছে অনুমতি নিয়েছি, আমরা নদীর পার ঘুরতে যাব পূর্ণাময়ী। আমি যাব না, চাইলে তুমি একা যেতে পারো। আমি তোমার পিছু ছাড়বো না, আমি তোমাকে নিয়েই যাব। নির্লজ্জ ছেলে একটা। পূর্ণা চলে যায়। শিমুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির দিকে। মাহি কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে? নির্লজ্জ ছেলে, নির্লজ্জ ছেলে। বলতে বলতেই চলে যায় শিমুল। মাহি বিরক্ত স্বরে বলল, হায়, এই দেখছি বোনের কথা শিখে গেছে। বিকেলে সোনালি রোদ্দুর, হালকা মৃদু বাতাস,
সূর্যের রোশনি লাল বর্ণ ধারণ করে পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে। পুরো আকাশ লালচে রঙের হয়ে আছে। নদীর ওপারে সূর্য ডুবে যাচ্ছে। বিশাল দূরত্ব থাকলেও মনে হচ্ছে তা হাত বাড়ালেই ছোঁয়া যাবে। নদীর পাড়ে ঘুরতে এসেছে মাহি, শিমুল, আজমির, প্রিয়া, পূর্ণা ও তার ভাইরা। মাহি পূর্ণাকে বিরক্ত করার জন্য নানা ধরনের কথা বলছে। পূর্ণা মাহিকে এড়িয়ে যাচ্ছে। প্রিয়া ও তার ভাইদের সাথে মাহির ভালোই জমেছে। নদীর পাড়ে বাড়ির উপর হাঁটছে পূর্ণা আর শিমুল। ঢেউ এসে তাদের পা ছুঁয়ে দিচ্ছে। আকিব ও রাকিব বাড়ি দিয়ে ঘর বানাচ্ছে। অন্যদিকে প্রিয়া আর মাহি পাথরের উপর বসে বাদাম খাচ্ছে। মাহি প্রিয়ার দিকে এক পলক তাকিয়ে বলল, প্রিয়া, তোমার বোনের পাশ থেকে পাগলটাকে সরাবো কি করে বলো তো? শিমুল ভাই সবসময় আপার সাথেই থাকবে। কেন? আয়েশ খালার করা আদেশ, আপাকে একা ছাড়া যাবে না। বুঝেছি, তোমার ভাইদের কাছে যেতে হবে। মাহি উঠে যায়। ভাইদের কাছে গিয়ে, তোমরা কি করছো? ঘর বানাচ্ছি। কে থাকবে এই ঘরে? আমরা। আচ্ছা, পরে থেকো, আগে আমার কথা শুনো। কি? তোমার বোনের কাছ থেকে পাগলটাকে সরাতে হবে। তোমরা পারবে? এটা কোনো ব্যাপার না। সাব্বাস, আমি গিয়ে ওই গাছের ওইখানে বসছি যাতে আমাকে না দেখা যায়। মাহি গিয়ে গাছের নিচে আড়াল হয়ে বসে আছে। আকিব মাহির কাছে যায়। মাহি জিজ্ঞাসা করে, কাজ হয়েছে? পাগলটাকে সরাতে পেরেছো? না, আগের টাকা দাও। কিসের টাকা? মুড়ি খাবো, তারপর তোমার কাজ। এই নাও 2 টাকা, এবার যাও মুড়ি খেয়ে আমার কাজ করে দাও। আকিব চলে যায়। কিছুক্ষণ পর আবার আসে। মাহি জিজ্ঞাসা করে, কি কাজ হয়েছে? কোন কাজ? আমার কাছ থেকে না টাকা নিলে মুড়ি খেয়ে আমার কাজ করে দিবি। কি বলছেন এইসব? আমি আপনার থেকে কখন টাকা নিলাম? ও তো আকিব নিয়েছে, আমি তো রাকিব। ও, আমার একটা কাজ করে দাও। শিমুলকে তোমার আপার কাছ থেকে দূরে সরাও। এখনই করে দিচ্ছি, তবে শর্ত আছে। ভাইকে যখন টাকা দিয়েছো আমাকেও দিবে। এই নাও টাকা, যাও, এক্ষুনি কাজটা করা চাই। রাকিব চলে যায়। মাহি সংবাদের অপেক্ষায় বসে আছে। কখন পূর্ণাকে একা পাবে, কথা বলবে। বেশ কিছুক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে তাদের কাছে যায় মাহি। তারা তাদের বাড়ি বানানো ব্যস্ত। মাহি গিয়ে ক্ষুব্ধ স্বরে বলল, তোদের আমি কি কাজে পাঠিয়েছি? 2 জন একসাথে জবাব দেয়। কি কাজ? মানে কি ভুলে গেলে? আমার কাছ থেকে টাকা নিলে। আমি নেইনি ভাই, ও নিয়েছে, বলল রাকিব। মানে 2 বার আকিব আমার কাছ থেকে টাকা এনেছে? কি সাংঘাতিক ছেলে। একটু থেমে মাহি, এই, আজ থেকে তোরা 2 জন এক জামা পরবি না, আর না হলে একজনের কপালে টিপ দিয়ে রাখবি। কেন? তোদের চিনতে অসুবিধা হয়। আবার কাজ করেছিস? পারবো না। আপার মার কি আপনি খাবেন? মাহি হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে। বোনের থেকে কোনো অংশে কম না। প্রিয়া চিৎকার করে ওঠে। সবাই দৌড়ে তার কাছে যায়। পূর্ণা বোনকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে প্রিয়া? প্রিয়া কোনো কথা বলতে পারছে না। আঙুলের ইশারায় পাথরের পাশে দেখায়। ওইখান থেকে প্রচুর দুর্গন্ধ আসছে। সামনে এগিয়ে যাওয়া যাচ্ছে না। শিমুল 2 হাত দিয়ে মুখ ধরে এগিয়ে যায়। একটা লাশ পড়ে আছে, উল্টা হয়ে পচে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। দেখে কোনোভাবেই চেনার উপায় নেই কে। শিমুল লাশ লাশ করে ছুটে আসে পূর্ণার কাছে। পূর্ণার চোখে অশ্রু টলমল করছে। মনে মনে ভাবছে হয়তো জবার লাশটা। আয়েশা খালার কাছে বলেছিল, সে নিষেধ করেছে এই কথা কাউকে বলতে না। মাহি তাকে খুন করেছে। খুনির সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু পূর্ণা নিরুপায় কিছু বলতে পারছে না। মাহি আর আজমির দুজনেই দুজনের দিকে তাকায়। তাদের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। পুলিশ এসে লাশটাকে নিয়ে যায়। দেখে চেনার উপায় নেই কে, তবে একটা মেয়ে সেটা স্পষ্ট করে বলেছে। আশা বাসায় ফিরে আসে। বাসায় এত লোক দেখে ক্রুদ্ধ হয়ে যায়। জোরে চিৎকার করে পড়ে, বাড়িতে কি বিয়ের উৎসব নাকি পূর্ণা? পূর্ণা তার কানের সামনে গিয়ে ফিসফিস করে বলল, এত ক্ষুব্ধ হচ্ছেন কেন? আপনি কোথায় ছিলেন আমি জানি, তাই চুপ করে থাকুন। চাই না বাবা এসব জানুক। পূর্ণা ও জলিল সদর ঘরে চলে যায়। আজমির বারান্দায় এসে দাঁড়ায়। আশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দিকে তাকিয়ে ঢোক গেছে আশা। আজমির তার দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, স্বাগতম। তাহলে এইটা তোমার বাড়ি? তা তোমাকে কি নামে ডাকবো বলো তো? জলিলের আশা নাকি ওয়াস্তের সাফিয়া? আশা ভীত কণ্ঠে বলল,
তুমি এখানে কি করছো আজমির? তোমার জানতে হবে না সাফিয়া। তাহলে আমার ব্যাপারে তোমাকেও জানতে হবে না। আমরা দুজনেই অপরাধী। তোমার বাবা ভাইয়া জানে না তুমি গোপনে কি করো, তাই দুজনেই চুপ থাকি। ঠিক আছে সাফিয়া। আজমির বের হয়ে চলে যায়। আশা তার দিকে তাকিয়ে আছে। সবুজ শ্যামল শান্তিময় গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিতে হচ্ছে আশা বাড়িতে ফিরে এসেছে। সপ্তাহখানিক পর পূর্ণার প্রথম বর্ষের পরীক্ষা, তাই দেরি না করে জলদি ফিরে এসেছে। লাশটা পাওয়ার পর থেকে মাহি অনেকটা চুপ হয়ে গেছে। পূর্ণা তাকে দেখেছে রক্তমাখা ছুরি হাতেই জবাকে মারার সময়। তার ইচ্ছে করছে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে, কিন্তু পারছে না। যদি তারা পরিবারের ক্ষতি করে, না পারছে কিছু করতে, না পারছে সাহায্য করতে, তবে এইবার সাবধান করতে হবে। এইভাবে মাহি তার পিছু পিছু ঘুরতে পারে না। লঞ্চ থেকে নেমে হাঁটছে পূর্ণা আর শিমুল। মাহি আর আজমির পেছনে ঘুরে লঞ্চে মাহি একটু টু শব্দ করেনি। শিমুল ফিসফিস করে বলল, পূর্ণা বোন, মাহি কি বোবা হয়ে গেল নাকি? পূর্ণা মৃদু হেসে, জবান চলে গেছে শিমুল ভাই। মাহি পেছন থেকে বলল, পূর্ণাময়ী। শিমুল ভাই, তুমি না তার গলার স্বর শুনতে চেয়েছো? নাও আবার শুনো। পূর্ণা পেছন ঘুরে তাকায়। বলেন। তোমাকে ধন্যবাদ। কেন? আমাদের ভালোভাবে যত্ন নেওয়ার জন্য। শেখ বাড়ির অতিথিরা খালি হাতে যায় না। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি যত্ন নিতাম। আমি আসছি। পূর্ণাময়ী, তুমি চাইলে আমি সাইদকে খুঁজে বের করতে পারি। পূর্ণা ক্ষুব্ধ স্বরে বলল, আপনি কিভাবে জানলেন? শুনেছি। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না, নিজের কাজ করুন, ভালো থাকবেন। পূর্ণা ক্ষুব্ধ স্বরে সদর দরজায় চলে যায়। মাহি আজমির বাসায় ফিরে ফেরজাদ সোফায় বসে পত্রিকা পড়ছে। আসমা পাশে বসে আছে। মাহি ক্ষুব্ধ হয়ে দরজা ধাক্কা দেয়। বিকট আওয়াজ হয়। ফেরজাদ আর আসমা চমকে ওঠে। ফেরজাদ আসমার দিকে তাকিয়ে, দেখে আসো তো তুফান আসলো কিনা। আসমা দ্রুত উঠে দরজার সামনে যায়। মাহি রাগান্বিত হয়ে সিঁড়ি বেয়ে দুতলা উঠে চলে যায়। আসমা পিছন পিছন ডাকতে থাকে, মাহি মাহি। কি হয়েছে আজমির, তোমার ভাই এমন করছে কেন? জানি না আম্মা। আসমা ক্ষুব্ধ স্বরে বলল, জানো না মানে? তোমরা কি একসাথে ছিলে না? কি করেছো মাহির সাথে? আজমির নরম স্বরে বলল, আম্মা, তোমাকে কখনো এমন ক্ষুব্ধ হয়ে কথা বলতে দেখিনি। মাহির কিছু হলে তুমি আর বাবা অন্যরকম হয়ে যাও কেন? আমার জন্য তো এমন করো না। ঠিক করে কথা বলো আজমির। ফেরজাদ আসমাকে বলল, আসমা, এই বাড়ির মেয়ে বৌমারা উঁচু গলায় কথা বললে না, তুমি এই আদেশ কি ভুলে গেছো? আসমা মাথা নেড়ে না সূচক উত্তর দেয়, তাহলে ছেলের সাথে উঁচু গলায় কথা বললে যেন আর কখনো যেন না দেখি। ধমকে স্বরে বলল ফেরজাদ, যাও সামনে থেকে। ঠিক আছে। আসমা ব্যস্ত পায়ে চলে গেল। ফেরজাদ আজমিরের দিকে তাকালো। কি হয়েছে? কিছু না বাবা। আর কখনো আম্মাকে এমন কথা বলবে না। আচ্ছা। যাও বিশ্রাম নাও। বাতাসে জানালার পর্দা উঠছে। পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে আয়েশে। নূর বিছানা গোছাচ্ছে। নরম স্বরে প্রশ্ন করলো আয়েশে, নূর, বলেন খালা। পূর্ণা কখন এসেছে? খানিকক্ষণ আগে। ঠিক আছে, আমি ওর ঘরে যাচ্ছি। আয়েশে ঘর থেকে বের হয়ে পূর্ণার ঘরে চলে যায়। পূর্ণা বিছানায় চিন্তিত অবস্থায় বসে আছে। কি ব্যাপার, এসে একবার আয়েশা খালার কাছে গেলি না? ক্লান্ত লাগছে খালা, শুয়ে পড়েছিলাম। বাবা ভালো আছে? হুম। সব কি ঠিক আছে? ঠিক আছে, এবার হয়তো আশা ঝামেলা করবে না। ভালো, বুদ্ধিমতী মেয়ে। আয়েশে যেই বের হবার জন্য এগিয়ে যায়, পূর্ণা পেছন থেকে বলে, খালা, জবার লাশ পাওয়া গেছে। আয়েশে পেছনে ঘুরে দাঁড়ায়। বিষয়টা গোপন থাকবে, কেউ কিছু জানবে না। খুনিকে ছেড়ে দিব খালা? ছাড়তে হবে। অন্যায়কে প্রশ্রয় দিব? নিজের ভালোর জন্য দিতে হবে। নিজেই অপরাধী হয়ে যাচ্ছি, এখন আমাকে সব বলবে কেন আমরা খুনিকে ছেড়ে দিচ্ছি। ওরা খুব ভয়ঙ্কর পূর্ণা। জবা আমাদের আশ্রমের বড় হয়েছে, কিন্তু গোপনে ওস্তাদের হয়ে কাজ করেছিল। হতভম্ব দৃষ্টিতে আয়েশে মুখের দিকে তাকিয়ে পূর্ণা বলে, খালা, ওস্তাদকে? গোপনে থাকা এক ভয়ঙ্কর মানুষ। তাকে কেউ দেখেনি, কিন্তু তার কর্মকাণ্ড মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।
কোন গর্ত থেকে শয়তানি করেছে কে জানে। জবা তাদের ফাঁদে পড়লো কিভাবে? জানি না। জবা একজনকে পছন্দ করত, সে নিজেই নিজের জীবন ধ্বংস করেছে। জবা গর্ভবতী ছিল, তাই বাধ্য হয়ে আশ্রম থেকে বের করে দিই। জবা কার সাথে সম্পর্কে জড়িয়েছিল, কাকে পছন্দ করত? একটু থেমে আয়েশে জবাব দিল, মাহিকে পছন্দ করত। পূর্ণার মুখ মলিন হয়ে যায়। বুকের ভেতরে অদ্ভুত এক ব্যথা অনুভব করছে। ভেতর থেকে কান্না চলে আসছে। মনে মনে নিজেকে প্রশ্ন করছে এই কষ্ট ব্যথা পাওয়ার কারণ কি। আয়েশে পূর্ণাকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, পূর্ণা কি হয়েছে? কিছু না খালা। তোর পরীক্ষা কবে? পরশু। ঠিক আছে, বিশ্রাম নে, পরে কথা হবে। আচ্ছা। আয়েশে ঘর থেকে বের হয়ে যায়। পূর্ণা কান্না ভেতরে চেপে রাখতে পারেনি। খুনি। সকালে সূর্য আলো নেই, মেঘের আর্দ্রতা নেই, গরম শীত নেই, মৃদু বাতাস বইছে, সুন্দর মিষ্টি এক পরিবেশ। এই সময়টা পূর্ণার অনেক প্রিয়। পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়েশাকে সালাম করে সবার কাছে দোয়া চেয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। প্রতিদিনের মতোই তার সঙ্গী শিমুলকে বাইরে রেখে পরীক্ষার হলে তার আসনে বসে পড়ে পূর্ণা। পিছনে বসে মাহি। মন দিয়ে খাতায় প্রশ্নের উত্তর লিখছে পূর্ণা। একটু পর পর আর চোখে তাকিয়ে দেখছে মাহি। ফিসফিস করে পূর্ণার কাছাকাছি এসে বলল, পূর্ণাময়ী। ধমকের স্বরে বলল পূর্ণা। কি হয়েছে, বিরক্ত করছো কেন? আমাকে দেখাও না, আমি পারছি না। মেয়েদের পিছনে ঘুরলে পারবে কিভাবে? আমি শুধু তোমার পেছনে ঘুরি পূর্ণাময়ী। হয়েছে, আর বিরক্ত করবে না, নিজের কাজ নিজে করেন। পূর্ণাময়ী দেখাও না। দেখাতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? আমাকে মুক্তি দিবে, আমার পিছু নিবে না। মাহি কপাল কুঁচকে জবাব দিল, তুমি কখনো আমার থেকে মুক্তি পাবে না পূর্ণাময়ী, অন্য কোনো শর্ত দাও। নেই, এটাই শর্ত, বুঝেছো? বুঝিনি, কি বললে? কিছু না, বিরক্ত করবে না। পূর্ণাময়ী একটু দেখাও। ঠিক আছে, তবে বিরক্ত করবে না। আচ্ছা। পরীক্ষা শেষে বাহিরে এসে দেখে শিমুল কোথাও নেই। পূর্ণা অনেক খোঁজাখুঁজির পর একাই রাস্তায় হাঁটতে শুরু করে। দেখে শিমুল এক মালবাহী ট্রাকের পেছনে ছুটছে। পূর্ণা শিমুল ভাই বলে তার পিছু ছুটতে শুরু করে। শিমুল ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে পড়ে। পূর্ণা ছুটে এসে ক্লান্ত স্বরে বলল, ভাই তুমি এমন ভাবে দৌড়াচ্ছ কেন? শিমুল পুরো শরীর কেঁপে কেঁপে দুই হাত দিয়ে মাথায় হাত রেখে বলল, আমি দেখছি